সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় প্রবাসী ভোটারের গুরুত্ব, প্রবাসী ভোটারের গুরুত্ব এবং প্রবাসী ভোটের গুরুত্ব। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইবার প্রথমেই প্রবাসীরা ভোট দিতে পারছেন। প্রবাসীদেরকে ভোটার করা হয়েছে, তারা দুইভাবে ভোট দিতে পারছেন। এক, তিনি ডাকে ভোট দিতে পারছেন। দুই, যদি প্রবাসীরা বাংলাদেশে এসে ভোট দেন। আলোচনা হবে প্রবাসী ভোট, আলোচনা হবে ভোট, আলোচনা হবে গণভোট এবং নির্বাচনের পরিবেশ নিয়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গিয়াস আহমেদ, নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চেয়ারম্যান আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন শাহিন কাবেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, ল্যান্সবেরি হেরিটেজ হোটেল লন্ডন এবং স্টোনমার্ক ডেভেলপমেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডানে আছেন ক্যাপ্টেন তাজবিরুল আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ইউনাইটেড এয়ারওয়েজ ও টিএসি পারফিউমস ম্যানুফ্যাকচারিং ইউকে অ্যান্ড ইউএই। তিনজন প্রবাসী এনআরবি। গিয়াস আহমেদ, আপনাকে দিয়ে শুরু করছি। এই বছর যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের একটা বিশেষত্ব আছে, একই সাথে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। আবার আর একটা বিশেষত্ব আছে, প্রবাসীরা ভোট দিচ্ছেন। প্রবাসী ভোটারের গুরুত্ব কতটা? যদিও একজন দেশে থাকা একজন বিদেশে থাকা একটা ভোট কাউন্ট হবে সমান গুরুত্ব দিয়েই। ধন্যবাদ আপনাকে। তো ভেরি ইম্পর্টেন্ট আলোচনা এবং আপনি কোশ্চেন করেছেন। প্রথমত, আমরা প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গণতান্ত্রণের জন্য আমরা সংগ্রাম করে এসেছি। শুধু আমরা রিমিটেন্সই পাঠাচ্ছি না, আমরা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চাই। সেই কারণে আমরা বিভিন্ন সময় হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, জাতিসংঘের সম্মুখে আমরা বিক্ষোভ করেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমরা চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ থাকুক, দুর্নীতিমুক্ত একটি দেশ থাকুক, আইনের শাসন থাকুক। তাহলে আমরা যারা প্রবাসী আছি আমাদের মান সম্মান বৃদ্ধি পাবে। কারণ আমরা তো আমেরিকানদের সাথে বা বিদেশিদের সাথে আমরা কাজ করি, ব্যবসা বাণিজ্য করি। আমাদের ছেলেমেয়েরা সেখানে স্কুলে কলেজে যায় এবং ভালো ভালো অফিসে চাকরি করে, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিলে চাকরি করে এবং নাসাতে, গুগলে চাকরি করে, ভালো ভালো ব্যবসা করে। তো তাদের বাংলাদেশকে যদি দুর্নীতিগ্রস্ত একটা দেশ থাকে, অগণতান্ত্রিক দেশ থাকে, হরতালযোগ্য থাকে, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা তাদের কিন্তু মাথা নিচু হয়ে যায় তাদের কলিগের কাছে, আমাদেরও তাই। সেক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনে স্টেট ডিপার্টমেন্টে লেখা থাকতো যে বাংলাদেশে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ, এমন ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ, লেখা থাকতো যে ওয়ান অফ দ্য পোরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তখন আমরা কিন্তু ভালো আছি প্রবাসে, আমরা ভালোভাবে আছি, সম্মান নিয়ে থাকি। কিন্তু এই সমস্ত কারণে বাংলাদেশের এই সমস্ত অগণতান্ত্রিক আচরণ কারণে আমরা কিন্তু আমাদের সমস্যা হয়। তো আমাদের প্রবাসীদের যে রেমিটেন্স, এই রেমিটেন্সের কারণে কিন্তু আজকে বাংলাদেশ এই অর্থনীতি টিকে আছে। এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না, বুঝে না। ছোট্ট জিজ্ঞাসা আছে, প্রবাসীদের জন্য, প্রবাসীদের মান সম্মান বেশি দেওয়ার জন্য এই সরকার উদ্যোগ নিয়েছিল। প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ডেস্কও করা হয়েছিল এয়ারপোর্টে, কেমন চলছে? হ্যাঁ, না, এটা তো বিএনপি সরকারের আমলে আমার প্রবাসী মন্ত্রণালয় করা হয়েছে। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি করেছেন প্রবাসী মন্ত্রণালয়। আমাদের সোনালী এক্সচেঞ্জ করেছেন, বিমান নিয়েছেন, এটা বিএনপির আমলে নিয়েছে, আমরা আন্দোলন করেছিলাম, তারা করেছেন। আমি একজন প্রবাসী বা উনি একজন প্রবাসী, উনি একটা ভোট না, উনি আরও 10টা কেন 100 ভোট কন্ট্রোল করে। কারণ তিনি বাংলাদেশে টাকা পাঠান, বন্ধুবান্ধবদেরকে টাকা দিচ্ছেন, আত্মীয় স্বজনকে হেল্প করেন। হ্যাঁ, আমার বন্ধুবান্ধব তারপরে বিভিন্ন মসজিদে মন্দিরে টাকা দিচ্ছেন। তো এই যে আমাদের সাথে যে প্রবাসী বাংলাদেশের আত্মীয় স্বজন, ফ্রেন্ডসদের সাথে একটা রিলেশন, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা 10টা, 20টা, 100টা ভোট নিয়ন্ত্রণ করতে পারি, বলতে পারি হ্যাঁ। এবং আমরা এসেছি, আমরা তো ক্যাম্পেইন করছি এখন। মনে করি আমি যেহেতু বিএনপির পরিচয় দিয়েছেন সেন্ট্রাল কমিটির মেম্বার, তো আমরা তো ক্যাম্পেইন করি। বা যারা সরাসরি বিএনপি করে না বা আওয়ামী লীগ করে না বা কোনো পার্টির সাথে জড়িত নেই, তারা যদি মনে করে একটা পার্টিকে সমর্থন দিবে, তিনিও পারেন অনেক। তো সেক্ষেত্রে প্রবাসীদের একটা ভোট, একজন প্রবাসী অনেক একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ধন্যবাদ আপনাকে। শাহিন কাবেরী, ভোট দিতে এসছেন? হ্যাঁ, ভোট দিতে আজকে আসছি ইনশাআল্লাহ। আজকেই আসছি। ভেরি গুড। আপনি ভোট দিবেন কোথায়? সিলেটে। আচ্ছা, পোস্টাল ভোট কেন দিলেন না? পোস্টাল ভোট দিলাম না, রিজন বিকজ গ্যাস ভাই এইটাই বলছেন যে আমাদের প্রবাসীর একজনের পাশে 100, আমি বলবো একজনের পাশে 500-600 ভোট আছে, বুঝছেন? বিকজ আমরা প্রবাসী কী করি, all we do is give money to Bangladesh without
কোনো নো স্ট্রিং অ্যাটাচ, আনকন্ডিশনালি আমরা সবসময় বাংলাদেশকে পয়সা পাঠাইতেছি। আমরা ব্যবসা করতেছি এই বাংলাদেশের মানুষের জন্য। তো আলহামদুলিল্লাহ আমার ইনফ্লুয়েন্স আছে, মেবি 1000 ভোট আমার ইনফ্লুয়েন্সে কী করতে পারবো। সেই জন্য আপনার কোন নির্বাচনী আসন, সংসদীয় আসন কোনটি? আমার সিলেট 3। কে কে ওখানে প্রার্থী? এখানে ধরেন আমাদের মালিক সাহেব লন্ডন থেকে আসছেন, আচ্ছা। আর জামাতের একজন ছিল আমাদের লোকাল, উনি চেঞ্জ হয়ে এখন আরেকজন আসছে এই কি থেকে আর কি। এই ভোটের উৎসবটা কেমন দেখছেন? I think it's very contested. I think it's going to be very close. ভোটের পরিবেশ It's very good so far. So far so good. আমি সিলেটের ভেতরে যাই নাই, কালকে যাব, দেন I'll find out. এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের পরিবেশ দেখছেন, জামাতে ইসলামের একটি জোট, 11 দলীয় জোট, এবং বিএনপি দল, এবং একই সাথে কিছু আসন সমঝোতা করেছে, জোট করেনি। দুই দলেরই প্রচারণা চলছে, তারেক রহমান এবং শফিকুর রহমান সাহেব প্রচারণা করছেন। কেমন দেখছেন এই প্রচারণা? এইটা is very tough, very hard to say. So just wait and see. ইনশাআল্লাহ দিস ইয়ার হোয়াট উইল হ্যাপেন ইজ, এটা তো সব জনগণের ভোট প্রপার ভোট দিতেছে। 16-17 বছরের মধ্যে কেউ ভোট দিতে পারতেছে না। আমার লাইফে ফার্স্ট ভোট আমি দিব। এর আগে তো প্রবাসী থেকে ভোটার ছিলেন আপনি? ছিলাম, হ্যাঁ, বাট আমি কোনো ভোট দেই নাই। ধন্যবাদ আপনাকে। ক্যাপ্টেন তাজবিরুল আহমেদ চৌধুরী, কেমন দেখছেন এবারের নির্বাচন? ভোট আমার কাছে পোস্টাল না দিয়ে কেন সরাসরি দিতে এসছেন? এটা খুবই উৎসবমুখী মনে হচ্ছে, এবং এবারের নির্বাচনটা আমার যতটুকু মনে হয় স্মরণকালের সবচেয়ে বেস্ট নির্বাচন হচ্ছে। এবং পোস্টাল ভোট আমি না দিয়ে, আমি কিন্তু 2 দিন আগেই আসছি, সপরিবার নিয়ে আসছি, ভোট দেব, দিয়ে 18 তারিখে আবার চলে যাব। আমরা কিন্তু অনেক সাফার করেছি এদেশে। উই হ্যাভ লার্জলি কন্ট্রিবিউটেড টু দি ন্যাশনাল এক্সচেকার অফ দিস কান্ট্রি। ব্যবসা বাণিজ্য করেছি, এয়ারলাইন করেছি, 2500 লোকের চাকরির ব্যবস্থা করেছি, রিটেনশন অফ ফরেন কারেন্সি যাতে বিদেশি এয়ারলাইন না নিয়ে যেতে পারে সেজন্য আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন করেছি। বড় একটা দাগ কেটে রেখেছি আমরা। কিন্তু আমাদের এয়ারলাইন প্রতিষ্ঠিত হয়, লাইসেন্সটা আমরা নেই 2006 সালে। তখন বিএনপি সরকার ছিল। আমাদের পাপ হয়ে গেছিল যে আমরা বিএনপি সরকারের আমলে আমরা একটা লাইসেন্স নিছি, আমরা এয়ারলাইনটার লার্জেস্ট গ্রোথ দেখাইতে পারছি। আমরা 64% ডিভিডেন্ড দিছি ইন 3 to 4 years টাইম। এটা নিয়ে পার্লামেন্টে ডিবেট হয়েছে যে একটা প্রাইভেট এয়ারলাইন এত তাড়াতাড়ি কীভাবে এত বড় হয়ে গেল, যে জায়গায় ন্যাশনাল এয়ারলাইন বছরের পর হাজার হাজার কোটি টাকা লসেস হচ্ছে। তো তারপর থেকেই আমরা উই স্টার্টেড টু ফিল যে অবস্টিকল আফটার অবস্টিকল। আলটিমেটলি 2016 সালে নন কোঅপারেশনের কারণে আমরা বন্ধ করতে হয়েছে। আমরা আশা করব একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ইনশাআল্লাহ। এবং আমরা শুধু ভোট দিতে আসি নাই, আমরা ভোট সংগ্রহ করে আমাদের পছন্দ মতো সরকার গঠন করতে আসছি। ইনশাআল্লাহ সেটাতে আমরা সফল হব। ধন্যবাদ আপনাকে। গিয়াস আহমেদ চৌধুরী, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের প্রচারণা তো শেষ হয়ে যাচ্ছে 10 তারিখ। নির্বাচনে আসলে আমি দুঃখের সাথে বলতে চাই যে একটি ধর্মভিত্তিক দল যারা ধর্মের কথা বলে তারা ন্যায় নীতি মানবে, আইন কানুন মেনে চলবে। কিন্তু আমরা দেখেছি এই প্রবাসেও বিভিন্ন দেশে এই পোস্টাল ভোটগুলি সেই জামাতের নেতাদের বাসায়, অফিসে আমরা দেখেছি, মানে পোস্টাল ব্যালট পেপারের মানে স্তূপ। তো এটা খুবই খারাপ। তারপরে আপনি দেখেছেন গ্রামে গঞ্জে আমরা দেখেছি এই মহিলারা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি তারা চেয়েছে, নকল করেছে, নাম্বার নিয়েছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তো এগুলি কিন্তু একটা খারাপ দিক, কারণ তারা তো বোরখা পরে থাকে। বোরখা পরে থাকার পরে তারপরে তারা যদি আবার সিল পাওয়া যাচ্ছে, জামাতের কোনো ক্যান্ডিডেট বা সমর্থকদের বাড়িতে সিল বানাচ্ছে। তো এগুলি যদি তারা যদি নকল সিল দিয়ে যদি আপনার ওই ভোটার স্লিপ সিল মেরে সাথে তাদের তো আপনি যদি সার্চ করবেন মহিলাদেরকে, এই তো তারা চায় না সার্চ করে, সে পকেটে নিয়ে যদি আবার 3, 4, 5, 10টা একসাথে মানে স্লিপ ঢুকিয়ে দেয়, এই ধরনের কাজ তারা করে। এবং করে তারা মনে করে এটা কৌশল, মানে তারা মিথ্যাচার করবে, ধোঁকাবাজি করবে, ভণ্ডামি করবে, বলবে এটা একটা কৌশল। মানে এগুলি কিন্তু আমরা দেখছি। তো সেই ক্ষেত্রে দেখেন তারা কিন্তু বেহেশতের টিকিট বিক্রি করে
এটা কিন্তু নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। কিন্তু নির্বাচন কমিশনও এ ব্যাপারে কিন্তু আপনার তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং তারা কিন্তু ধর্মের কিছু আকিদাগতভাবে পরিবর্তন করছে। যেমন বলছে যে কবরে প্রথম প্রশ্ন করবে আপনি কাকে ভোট দিয়েছেন, এটা তো আপনার ধর্ম বিকৃত, এটা আপনার এটাকে ব্লাসফেমি আইনে তাদেরকে মানে গ্রেপ্তার করতে হবে। এটা কি তারা ম্যানিফেস্টোর মধ্যে আছে এটা? না, এটা তো তাদের ওই যে যারা ক্যান্ডিডেট গ্রামগঞ্জে বলে, সেই কারণে এগুলি ঠিক না। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আবার আপনার কিছু অঞ্চলে মানে ক্যান্ডিডেট বলছে যে আমাদের কথায় পুলিশ কথা শুনবে, আমাদের কথায় গ্রেপ্তার হবে, গ্রেপ্তার করবে, আমাদের কথায় মানে ছাড়বে, এই ধরনের কর্তৃত্ববাদী। তো এগুলি ঠিক না। সেই কারণে আমি বলবো যে সরকারকে আরো স্ট্রং হতে হবে। যেমন মাজারগুলি ভাঙছে, দেখেন আপনার আইন একটা পরিবর্তন হলো, একটা গণঅভ্যুত্থান হলো, আমরা চাই শান্তি, কিন্তু আপনি আরো অশান্তি সৃষ্টি করছেন, মব সৃষ্টি করছেন, আপনি মাজারগুলি ভেঙে ফেলছেন। কেন আপনি মাজার ভাঙবেন? আপনি তো আইন নিজের হাতে নিতে পারেন না। তো সেই ক্ষেত্রে রিজন কি সরকার নীরব? এই যে এখন সরকারের মধ্যেই তো এই জামাত এবং এনসিপির লোক তো সরকারের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। এবং আমি একটা জিনিস বলতে চাই, মনে করেন শেখ হাসিনা 15 বছর বিএনপিকে মানে ভয় পেয়ে বিএনপিকে ঠেকানোর জন্য দিনের ভোট রাত্রে করতে হয়েছে, বা ডামি নির্বাচন করতে হয়েছে বিএনপির কারণে। কারণ জানে যে নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি চলে আসবে। এখনও দেখলাম একটা পট পরিবর্তন হলো, পট পরিবর্তনের পর আমরা দেখছি যে বিএনপিকে ঠেকানোর জন্য যত সংস্কার, মানে শুনেন, প্রশাসন বিকেন্দ্রীকরণের জন্য কোনো সংস্কার নেই, আপনার জনগণের উন্নয়নের যে জীবনমাত্রার উন্নয়নের জন্য কোনো সংস্কার নেই। শুধু সংস্কার মানে কিভাবে মানে বিএনপিকে গলা টেপে ধরো। বিএনপি যে সমস্ত জিনিসের নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলি কিন্তু এই সরকার মানে নাই। আপনি ইয়েস হা ভোট দিয়ে দিলেন, আপনি ভিতরে কতগুলি আছে সেগুলি তো সকল দল কিন্তু একমত ছিল না, কিন্তু আপনি সরকার মানে জামাত এবং এনসিপির কথা মতো হা না ভোট দিয়ে দিলেন। এখন জনগণ তো হার মধ্যে কি আছে তাও তো জানে না। সেক্ষেত্রে তো ভোটারের ইচ্ছা আছে, ভোটারের স্বাধীনতা আছে, যে কোনো জায়গায় ভোট দিতে পারে সে, রাইট। কিন্তু ভোটার আমি যখন ভোটার, আমি যে ইয়েস হা দিব না দিব, আমি মনে করেন ইয়েস যদি দিই, আমি হা দিই, হার মধ্যে আমার একটা অবজেকশন আছে অনেকগুলির মধ্যে। যেমন একটা হলো যে আপার লেভেলে আপনি পিআর সিস্টেমে আপনি যারা আপার হাউজে পিআর সিস্টেমে আপনি হবে কি বলে জনপ্রতিনিধি নিয়োগ হবে। আমি একমত না, কারণ আমি মনে করি যে পিআর সিস্টেমটাই হলো খারাপ। কারণ আপনি যদি ছোট ছোট দলকে 5টা 10টা আসন দেন, তারা বিক্রি হয়ে যায়, ছোট ছোট দলগুলি বিক্রি হয়ে যায়। আসবো আপনার কাছে। শাহিন কাবেরী, ছোট ছোট দল বিক্রি হয়ে যায়, আপার হাউজের কথা বলা আছে। সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে লোয়ার হাউস এবং আপার হাউস, এখন যে নির্বাচনটি হচ্ছে এটি লোয়ার হাউস, এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সেখানে আপার হাউসের মেম্বার নির্বাচিত হবে বা সিলেকশন হবে। এই যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যেও দুইটাই পৃথক পৃথক হাউস আছে। এখন বাংলাদেশে এই ব্যবস্থাগুলো আসছে, আপনি কেমন দেখছেন? প্রথমে আমি বলি এইটা, আমি একজন নিউট্রাল, আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না, নেভার হ্যাভ। বাট সিলেট আমার বাড়ি, সিলেট একটা ছোট্ট শহর। তো আমি যে ফলো করতেছি, যখন আওয়ামী লীগ ছিল আমার সব ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ চলে গেছে, এখন সব বিএনপি। এইভাবে আওয়ামী লীগের সব আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, ইভেন বিএনপি সবাই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। এইটাই তো আপনি গিয়াস ভাই যেটা বলছেন যে জামাতের কথা, ইয়াস, এইগুলো যদি হয় দেন ইটস রিয়েলি কনসার্নিং। সো আই এম শিওর যে গভর্নমেন্ট আছে, ওরা যদি ফেয়ার ইলেকশন চায়, দে শুড টেক অ্যাকশন। অলসো অ্যাট দ্য সেম টাইম বিএনপিরও কিছু রিফর্মারের দরকার, এইটা তো আমরা কেউ মারতেছি না। অ্যান্ড তারা বড় দল, অ্যান্ড আমি চাই একটা বড় দল পাওয়ারে থাকে। বড় দল পাওয়ারে থাকলে যে আমাদের ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ, এটা আমি মনে করি ভালো থাকবে। রাইট। ক্যাপ্টেন তাজবিরুল, কেমন দেখছেন নির্বাচন? আপনি কতদিন হলো ঢাকায় এসেছেন বা বাংলাদেশে এসেছেন? আমি তো আসা যাওয়াই করি। আমি 3 সপ্তাহ আগে ঢাকা থেকে লন্ডনে গেছি, 2 সপ্তাহের জন্য আসছিলাম, আবার এই নির্বাচনের জন্যই ভোট দিতে আসছি। আমি আপনি মূলত ফ্লাইট ক্যাপ্টেন? জি, এয়ারলাইন ক্যাপ্টেন। তো আপনার প্রশ্নটা কোথায় চালান? এখন আমি প্রাইভেট চার্টার ফ্লাইটগুলো করি। আগের এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারওয়েজ আমার নিজের এয়ারলাইনের, আমি এটাতে নিজেই অ্যাজ এ ক্যাপ্টেন অপারেট করতাম। তার আগে আমি জিএমজি এয়ারলাইনের চিফ অফ ফ্লাইট সেফটি ছিলাম। তার আগে বাংলাদেশের প্রথম প্রাইভেট এয়ারলাইন যেটা এরো বেঙ্গল, ওটা আমার হাতে শুরুয়াত।
আমি ওইটার আই ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট ক্যাপ্টেন অ্যাট দ্যাট টাইম। পরবর্তীতে এয়ার পারাবত হয়েছে, ওইটার ডেপুটি চিফ পাইলট ছিলাম। জিএমজি এয়ারলাইন্সের চিফ অফ ফ্লাইট সেফটি ছিলাম, ইনস্ট্রাক্টর ছিলাম। পরবর্তীতে আমাদের নিজস্ব এয়ারলাইন যেটা আমরা করলাম, ওটার আমি on behalf of civil aviation, I was also instructor and examiner for the pilots. তো এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে আমি মনে করি আই হ্যাভ কন্ট্রিবিউটেড লট ইন পার্টিকুলারলি ইন দিস কান্ট্রি। একবারে শুরু থেকে আপনার যে কোশ্চেনটা ছিল যে হা বুট এবং না বুট নিয়ে, কোশ্চেন আরেকটা চলে আসছে, এটা শেষ করি এরপর জিজ্ঞেস করবো। জি, তো এটা এয়ারলাইনে আমি যে কন্ট্রিবিউশনটা করেছি, এবং আমি কিন্তু প্রবাসীদের 40 বছরের চাহিদা ছিল বাংলাদেশের যে নন স্টপ ডাইরেক্ট ফ্লাইট ফ্রম লন্ডন টু সিলেট, এটা প্রথম কিন্তু আমি শুরু করি ইউনাইটেড এয়ারওয়েজ দিয়ে। আমার পরে কিন্তু বিমান শুরু করে। তো প্রবাসীদের জন্য আমরা প্রবাসীরাই কিন্তু অনেক কন্ট্রিবিউট করে গেছে। আজকে বাংলাদেশে একটা এয়ারলাইনের 10টা বিমান পড়ে আছে, এটা সরকার দেখা উচিত। কেন ওই বিমানগুলো পড়ে আছে? কেন এই এয়ারলাইনটা ব্যবসা করতে পারে না? কোথায় অসুযোগিতা ছিল? কেন সিভিল এভিয়েশন এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাদের নির্দেশে ওনারা এত অবস্টিকেল ক্রিয়েট করছে? যে এয়ারলাইন 64% ডিভিডেন্ড দিতে পারছে ইন 4 years টাইম, এই এয়ারলাইন বন্ধ কেন হবে? ঠিক, কাদের উদ্যোগ ছিল? একটা জিনিস আমি বলি, ছোট্ট একটা জিজ্ঞাসা। আপনি যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে বেসরকারি এয়ারলাইন্স, অ্যারো বেঙ্গল, এয়ার পারাবত, জিএমজি, ইউনাইটেড, এই এয়ারলাইন্সগুলো সাস্টেন করলো না কেন? ইট ইজ মোর অফ টেকনিক্যাল ইস্যুস। যেমন প্রথম যখন এরো বেঙ্গল শুরু হলো, তখন এটা পারমিশনটা দেওয়া হলো স্টল এয়ারক্রাফট শুধু অপারেট করবে। স্টল মানে হচ্ছে শর্ট ফিল্ড টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এখানে অনেকগুলা রেস্ট্রিকশন সরকার দিয়ে দিল। যেমন স্টল অপারেশনের জন্য মাত্র 2150 ফিট রানওয়ে লেন্থে যেসব এয়ারক্রাফটগুলো অপারেট করতে পারে শুধু ওগুলা। তারপরে বলল যে যেসব ডেস্টিনেশনে বিমান যাবে ওইসব ডেস্টিনেশনে যেতে পারবে না। তো শুরু হলো কি দিয়ে? ঢাকা বরিশাল, ঢাকা শমশেরনগর, ঠাকুরগাঁও, ঈশ্বরদীও দেয় নাই, তখন বিমান অপারেট করতো, কুমিল্লা, এইসব ডেস্টিনেশনে। আপনি যখন একটা প্রতিষ্ঠানকে এ ধরনের রেস্ট্রিকশন দেবেন, এইটা কোনোদিন সাস্টেইন সার্ভাইভ করতে পারবে না। এয়ার পারাবত আসলো, 19 সিটার প্লেনের উপরে হতে পারবে না। তো আপনার যদি কম্পিটিটার্স থাকে যারা লাক্সারি এয়ারক্রাফট, লাক্সারি সার্ভিসেস দিতে পারবে, আর আপনাকে বলবে যে আপনাকে সমুদ্রতে ফেলে দেওয়া হলো, ইউ আর ইন এ সুইমিং কম্পিটিশন, আপনাকে হাত পা বেঁধে দিয়ে দেওয়া হলো, ইউ ক্যানট পারফর্ম। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। এক। দ্বিতীয় হলো, বাংলাদেশে সিভিল এভিয়েশনের একটা সারচার্জ ইন্ট্রোডিউস করলো, যেটা পৃথিবীর কোনো দেশে নেই। 72% আপনি যদি 100 টাকা আপনি ল্যান্ডিং ফি বা নেভিগেশন চার্জেস, এটা মনে করেন আপনার ডি হলো, আপনি এটা যখন দিতে পারলেন না, আপনার এইটার সাথে 72% সারচার্জ এড হবে। এই সারচার্জ এড পৃথিবীর কোনো দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি দেখেন তাহলে দেখবেন যে 6%, 8%, হাইয়েস্ট 10-12%। ইউনাইটেড এয়ারওয়েজের যখন কিছু বকেয়া হলো, ইটস অনলি 54 crore, যেটা 1 মাসের রেভিনিউ না, এইটাকে বাড়ায় প্রায় 400 কোটি টাকা করা হলো, যে এই সারচার্জটা দিতে হবে। আমি কিন্তু এটা অলমোস্ট 20 ইয়ার্স থেকে ফাইট করে যাচ্ছি, যে আদালতে গিয়েছি, আদালত পর্যন্ত এটা গেছি। এই রিসেন্টলি আমি কিছু পলিসি চেঞ্জের কথা আমি বলছি। এই গত সপ্তাহে আমি দেখলাম এটা কমায় 14.5% নামানো হলো। আমরা একটা স্বাধীন দেশ, 54 বছর থেকে আমরা স্বাধীন। আমরা এত বছর কেন লাগবে? আমাদের পার্শ্ববর্তী দেশের সারচার্জগুলো আমরা কি জানতে পারি না, দেখতে পারি না? থাইল্যান্ডে আপনার 6%, পাকিস্তানে অনলি 2%। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, প্রত্যেকে 1-1 মিনিট করে কথা বলার সুযোগ দিতে। গিয়াস আহমেদ, আমরা এক কথা বলতে গিয়ে অন্য কথায় অনেক অবশ্য মজার কথা এবং তথ্যবহুল কথা। কেন বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশে প্রাইভেট এয়ারলাইন্সগুলো কেন সাস্টেন করলো না সেটা শুনলাম। নির্বাচন হলো, একটা নতুন সরকার আসবে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে, সেই সরকারের কাছে কি যাওয়া? ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন, যেহেতু আমি বিএনপির সাথে জড়িত, আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে গতকাল নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছেন, তার আগে 30 দফা দিয়েছেন।
এর মধ্যে তিনি লন্ডন থেকে ঢাকায় এসে তিনি প্রথম দিনই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের ভিতরে কী কী তিনি আপনারা সকলেই জানেন। তিনি যে আমি কয়েকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে মনে হয়েছে, তিনি যে আইটি সেক্টরে বাংলাদেশ কিন্তু আইটির ব্যাপারে খুবই দুর্বল এবং এটাকে তিনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। যে তারপর আপনার ভোকেশনাল শিক্ষা, যে আমাদের বিদেশে প্রচুর শ্রমিক যায়, অদক্ষ শ্রমিক, এবং অনেক স্টুডেন্ট বা গ্র্যাজুয়েশন করে বেকার থাকে। তো এই বেকারত্ব দূর করবার জন্য তিনি কর্মসংস্থান প্লাস যে ভোকেশনাল ইনস্টিটিউট তিনি কথা বলেছেন, সেটা যদি মানে বাস্তবায়িত হয় তাহলে আমাদের যে রেমিটেন্স আসতেছে এখন যেটা, তার চেয়ে 3-4 গুণ বেশি আসবে, কারণ দক্ষ শ্রমিক বিদেশে যাবে এবং যারা যাবে না বা যারা ফেরত আসবে তারা কিন্তু এই দেশে ইন্ডাস্ট্রি বা ছোটো ছোটো স্মল বিজনেস তারা করতে পারবে। এটাকে ভেরি মানে ইম্পর্টেন্ট। আমাদের উন্নত দেশে, আমাদের আমেরিকার কথা বলি, আপনারা দেখবেন সেখানে ভোকেশনাল লেখাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমরা সকল কি মাস্টার ডিগ্রি পাশ করে বেকার। আরে মাস্টার ডিগ্রি পাশ করে তুমি কি করবা, কি হবে? কিন্তু ভোকেশনাল ট্রেনিং নাই। আপনার আমেরিকাতে প্রত্যেকটা সেক্টরে আপনি প্লাম্বিং হবেন, প্লাম্বিংয়ের উপরে আপনি লেখাপড়া করেন, আপনি নার্স হবেন, নার্সের উপরে আপনি গ্র্যাজুয়েশন করেন, আপনার ডাক্তারের প্রায় কিছু বেতন কোম্পানি। একটা নার্সের আমরা বেতন দিই, আমি যে হোম কেয়ারে ব্যবসা করি, আমি একটা নার্সকে বেতন দিই $125 পার আওয়ার। তা আমাদের আনতে হয়, আমি মানে ইন্ডিয়া থেকে অথবা আপনার ওই ফিলিপিন থেকে, আফ্রিকা থেকে, বাংলাদেশ থেকে একটা ভালো নার্স নেই। তো এই যে আমাদের তারেক সাহেব যে ভোকেশনাল ইনস্টিটিউটের কথা বলেছেন, নার্সিং এর কথা বলেছেন এবং আইটি সেক্টরে মানে এবং ঢাকা শহর যানজটের ব্যাপারে যে তিনি আশেপাশের শহরগুলিকে মানে মানে করবেন কি বলে নগর ভিত্তিক বা আইটি সেক্টর গড়ে তুলবেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণে আমি মনে করি যে যদি উনি তো বিদেশে ছিলেন, 17 বছর লন্ডনে ছিলেন, একটা বিশ্বের একটা উন্নত দেশ, সেই দেশে থেকে তিনি তো বন্দী ছিলেন না, তিনি সেখানে দেখেছেন কিভাবে একটা মানে কল্যাণমূলক রাষ্ট্র গড়ে উঠেছে। সেই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা তিনি নিয়ে এসেছেন, সেই কারণেই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমি মনে করি যে বিএনপি ক্ষমতায় এসে ইনশাল্লাহ আসবে এবং একটা পরিবর্তন অবশ্যই আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। শাহিন কাবেরী, নতুন সরকার যেটি আসতেছে খুব শিগগিরই, তার কাছে প্রার্থনা কি? ইটস ভেরি সিম্পল। আমরা প্রবাসী যারা আছি, আমরা শুধু বাংলাদেশে পয়সা পাঠাইতেছি। আমার চাওয়াটা হইলো যে নতুন গভর্নমেন্ট যে আসবে, আমাদের পয়সাটা তুমি তাই রিটার্ন আবার বিদেশে পাঠাইও না, বিকজ দিস ইজ হোয়াটস বিন হ্যাপেনিং ফর লাস্ট 20 years। আমরা পাঠাইতেছি, এই পয়সাটা বাউন্স ব্যাক হইয়া আবার বিদেশে চলে যাইতেছে। এই পয়সাটা দেশি মানুষের জন্য, দেশি আমাদের যারা দেশি আছেন 18 কোটি মানুষ, তারার পয়সা, এইটা বিদেশে দেওয়ার পয়সা নাই। সিম্পল। পয়সার ব্যবহার কোথায় করবে? জি, দেশে করবে। যে দেশে পয়সা আসবে সেই পয়সাটা কোথায় ব্যবহার করবে? কোথায়, এইটা আমার থেকে ভালো বাংলাদেশের সাথে আমি অত বেশি টাচ নাই, তো কোথায় করবে আমি শিওর আপনারা জানেন এগুলা কোথায় ইউজ হবে। ধন্যবাদ আপনাকে ক্যাপ্টেন তাজবুর। 1 মিনিটের মধ্যে আমরা চাই প্রত্যাশা কি নতুন সরকার? আমি মনে করি যে বাংলাদেশ জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ হিউজ পটেনশিয়াল আছে। আপনি দেখেন, আপনি বিদেশি এয়ারলাইন্সরা 80% নেভাব রেভিনিউ বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। আমাদের মার্কেট শেয়ার কত? ইটস আন্ডার 20%। আমরা দেশীয় যেসব বিমানগুলো আছে, যেসব সংস্থাগুলো আছে, ইনক্লুডিং দ্য ন্যাশনাল এয়ারলাইন্স, আমরা রিটেনশন করতে পারতেছি না 20%। 80% বিদেশিরা। কেন হবে এটা? 54 বছর থেকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের ইট শুড হ্যাভ বিন দি আদার ওয়ে রাউন্ড। আমাদের মার্কেট শেয়ার থাকা উচিত ছিল ওভার 80%, 90%। এটা কেন হচ্ছে? কারণ এইখানে দক্ষ লোকের কোনো দাম দেওয়া হয় নাই। আজকে বাংলাদেশে ডিসিউজ এয়ারপোর্ট কতটা? ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুমিল্লা, শমশেরনগর, বরিশাল, তারপরে ঈশ্বরদী, তারপরে খুলনার। ওয়াই উই আর নট অপারেটিং? আমাদের একটা ওয়ান ট্যাপ রুট চালু না। আপনি আজকে বরিশাল থেকে যশোর যেতে চান, দ্যার ইজ নো সার্ভিস। বরিশাল থেকে আপনি সিলেট যেতে চান, দ্যার ইজ নো সার্ভিস। চিটাগং থেকে আপনি সিলেট যেতে চান, দ্যার ইজ নো সার্ভিস। চিটাগং থেকে আপনি যশোর যেতে চান, দ্যার ইজ নো সার্ভিস। কেন হবে এটা? এটা দেখার জন্য লোক দরকার, একজন ভালো রাষ্ট্রপ্রধানের দরকার, একজন ভালো উপদেষ্টার দরকার, যারা ওনাকে
এই সব উপদেষ্টারা যাতে প্রপারলি উপদেশ দিতে পারে যে আমাদের রিটেনশন অফ কারেন্সি যেটা বিদেশে নিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা, এটা কিন্তু উই ক্যান রিটেইন দিস ইন দিস কান্ট্রি। আমার মনে হয় তারেক সাহেব এই বিগত 17-18 বছরে অনেক নলেজ গেইন করেছেন এবং উনি একজন ভালো রাষ্ট্রপ্রধান হতে পারবেন। সেই সাথে ওনার সাথে যদি কিছু গুড অ্যাডভাইজার্স থাকে, আমরা এভিয়েশন, আমি এভিয়েশন নিয়ে কথা বলছি, আই এম এ ম্যান ফ্রম এভিয়েশন, এবং এভিয়েশনই আমি বুঝি, এর জন্য আমি এভিয়েশন নিয়ে বেশি কথা বলছি। এবং আমি মনে করি যে আমাদের যে এয়ার সার্ভিস এগ্রিমেন্টস এবং যেসব বায়োল্যাটারাল ইস্যুস উইথ দি ডিফারেন্ট কান্ট্রিজ, এগুলা ফেয়ারলি রিভিশন করার প্রয়োজন। এবং ট্রাফিক রাইট, ন্যাশনাল এয়ারলাইন যাতে বিভিন্ন এয়ারলাইনের সাথে কোড শেয়ার করে বিয়ন্ড পয়েন্ট যেতে পারে। বেসিক্যালি আমরা 18 কোটি দেশের, আমাদেরকে শেষ করতে হচ্ছে। 18 কোটি দেশের একটা ছোট্ট দেশ, কিন্তু আমাদের পপুলেশন কিন্তু বিশাল বড়। আমরা কিন্তু হেভিলি ডিপেন্ডেন্ট হয়ে গেছি লেবার কেরিংয়ের উপরে। উই মাস্ট নট রিলাই অন অনলি লেবার্স। আমরা বিয়ন্ড পয়েন্ট, আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার অলমোস্ট সেম টাইমে আপনার ইউনাইটেড আরব এমিরেটসও স্বাধীন হয়েছে, মাত্র 13 দিন আগে। ঠিক আছে, এমিরেটস একটা এয়ারলাইন শুরু করছে তার 20 বছর স্বাধীন হওয়ার পরে, এবার 32 ইয়ার। আজকে পৃথিবীর সেরা এয়ারলাইন কেন হলো, কিভাবে হলো? আমরা বিমান শুরু করছি 72 ইংরেজিতে। সিঙ্গাপুর এয়ারলাইন্স অলমোস্ট সেম টাইমে শুরু হয়েছে। কোথায় সিঙ্গাপুর এয়ারলাইন, বহরে 400-500 প্লেন। আমরা 10-12টা প্লেন ভাঙ্গাচোরা নিয়ে কেন থাকতে হবে? আমাদেরকে শেষ করতে হচ্ছে সব ভালো প্রত্যাশা। ধন্যবাদ। সেই কারণেই তারেক রহমান সাহেব এই ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল স্কুল, বৃত্তিমূলক স্কুল, অ্যাবসলিউটলি। আমি গতকালকে দেখলাম, আমি খুব খুশি হলাম যখন আমি শুনছি যে ঠাকুরগাঁও, সেই ব্রিটিশ পিরিয়ডের টাইমে একটা এয়ারপোর্ট ডিসইউজ, আজ পর্যন্ত কেউ অপারেট করে নাই, উনি কমিটমেন্ট দিয়ে আসছেন যে ঠাকুরগাঁও শুরু হবে। আমি মনে করি ছোট বিমান দিয়ে মোর ফ্রিকুয়েন্ট কানেক্টিভিটিস দরকার। একটা দেশের যদি উন্নতি করতে হয়, কানেক্টিভিটি ইজ দি ফার্স্ট প্রায়োরিটি। ধন্যবাদ আপনাদেরকে, গিয়াস আহমেদ চৌধুরী, গিয়াস আহমেদ, ক্যাপ্টেন তাজবিরুল আহমেদ চৌধুরী, শাহিন কাবেরী। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।